স্বাগত। এখন সকালে পুরো আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। তৈরি পোশাকের নতুন বাজারের শীর্ষ ১৫টি দেশে ইতিবাচক রপ্তানি প্রবৃদ্ধি থাকলেও কমেছে পার্শ্ববর্তী দেশ ভারতে। সদ্য বিদায়ী অর্থবছরের প্রথম ১১ মাসে ভারতে পোশাক রপ্তানি কমেছে ২৩%। এছাড়া পোশাকের প্রধান বাজার ইইউ ও যুক্তরাষ্ট্র সহ সার্বিকভাবে কমেছে পোশাক রপ্তানি। ন্যায্য মূল্য ও পাওনা আদায়ের ক্ষেত্রে দুর্বলতার পাশাপাশি কাস্টমস সমস্যাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। রপ্তানির ধারা বজায় রাখতে নতুন বাজারের ওপর নির্ভরশীলতা কমিয়ে মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে শুল্কমুক্ত সুবিধা বজায় রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন মুন্নাফ রশিদ। গেল ২০২২-২৩ অর্থবছরে ৫,৫৫৫ কোটি ডলারের মোট রপ্তানি আয়ের ৪,৬৯৯ কোটি ডলারই ছিল তৈরি পোশাকের। আর নতুন বাজার থেকে পোশাকের আয় ছিল ৮৩৭ কোটি ৪৮ লাখ ৭০ হাজার ডলার। আর সদ্য বিদায়ী অর্থবছরের ১১ মাসে তৈরি পোশাকের প্রায় ১৯% গেছে অপ্রচলিত বা নতুন বাজারের শীর্ষ ১৫টি দেশে। যেখানে এগিয়ে আছে জাপান, আগের অর্থবছরের তুলনায় এ বাজারে রপ্তানি বেড়েছে প্রায় ২%, দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ায় বেড়েছে প্রায় ১২%, তৃতীয় স্থানে থাকা রাশিয়ায় বেড়েছে ১৫.৫%। তৈরি পোশাকের অপ্রচলিত বা নতুন বাজারের মধ্যে জাপান, অস্ট্রেলিয়া, রাশিয়া, ভারত অন্যতম। এসব বাজারে তৈরি পোশাক রপ্তানি ঠিকঠাকভাবে চললেও হঠাৎ করে কমেছে ভারতের বাজারে। ২০২২-২৩ অর্থবছরে ভারতের বাজারে তৈরি পোশাক রপ্তানি ১০০ কোটি মার্কিন ডলারের মাইলফলক অর্জন করলেও বিপত্তি বাধে ২০২৩-২৪ অর্থবছরে। এ অর্থবছরের প্রথম ১১ মাসে ভারতের বাজারে তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৭২ কোটি ৮৮ লাখ ৫০ হাজার কোটি ডলারের, যা ২০২২-২৩ অর্থবছরের একই সময়ের তুলনায় ২৩.১১% কম। হঠাৎ করে ভারতের বাজারে তৈরি পোশাক রপ্তানি কমে যাওয়ার কারণ কি? ইন্ডিয়ান মার্কেট যেটা আছে, যার ব্যবসার যে ধরন, সে এক ধরনের পানিশমেন্টের মতো ধরন। এখন বাংলাদেশ থেকে যে মালগুলো নিচ্ছে তারা 90 days 120 days ডিফার্ড। তাদের সঙ্গে আমাদের এত ভালো সম্পর্ক থাকার পরেও তারা আমাদেরকে টাকাগুলো অনায়াসে আটকে রাখতে পারে। তো যেটা আপনার রুলস রেগুলেশনের মধ্যে পড়ে না। মাল রিসিভ করার পরে উনি বিক্রি করার পরেও টাকা দেয় না, এরকম অনেক ঘটনা আছে যেগুলো আমাদের গার্মেন্টসের মালিকরা আস্তে আস্তে করে এখানে বিমুখ। আমাদের এক্সপোর্ট করার গ্রোথ বাড়ার যতগুলি ইনস্ট্রুমেন্ট ছিল, টুলস ছিল, প্রথম আমাদের ইডিএফ ফান্ড, দিস ইজ দ্য ক্লোজ। আমাদের ব্যাংক রেট অফ ইন্টারেস্ট সিঙ্গেল ডিজিট, ইট ইজ দ্য ডাবল ডিজিট, লাগা মেম্বার 14.5-15 নিচ্ছে কোনো ব্যাংক। তৃতীয়ত হলো আমাদের র মেটেরিয়াল সাপ্লাইয়ের জন্য যে ধরনের ক্রাইসিস, এই রপ্তানি শুধু বাঁচাইতে হলে এখনও সেন্ট্রাল ব্যাংকে কাবলিয়ালাদেরকে নাগাল টেনে ধরতে হবে। আমার 442 কোটি টাকা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্পের আমরা পাওনা আছি বিভিন্ন ব্যাংকের কাছে। আমার ম্যাচুরিটি হওয়ার পর 6-7 মাস তারা পেমেন্ট দিচ্ছে না। শুধু কি তাই? ২০২৩-২৪ অর্থবছরে মাস ভিত্তিক হিসাবে ৫ মাসে কমেছে পোশাক রপ্তানি। অক্টোবরে কমেছে প্রায় 14%, নভেম্বরে 7%, ডিসেম্বরে 2%, এপ্রিলে 1%, আর মে মাসে কমেছে সবচেয়ে বেশি 17%। সব মিলিয়ে গেল ১১ মাসে আশানুরূপ হয়নি তৈরি পোশাক রপ্তানি। এ সময়ে রপ্তানি বেড়েছে মাত্র 2.86%। ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে যাচ্ছিল 10.67%। তৈরি পোশাক রপ্তানির প্রায় 50%-এর গন্তব্য ইউরোপীয় ইউনিয়ন। এ বাজারে ২০২২-২৩ অর্থবছরে পোশাক রপ্তানি প্রবৃদ্ধি ছিল 9.93%, যা সদ্য বিদায়ী অর্থবছরের ১১ মাসে হয়েছে মাত্র 2%। ইউর শীর্ষ গন্তব্য জার্মানিতে কমেছে 10%। ইউ ছাড়া কানাডার বাজারেও পোশাক রপ্তানি কমেছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় 0.31% কম। এদিকে যুক্তরাষ্ট্রের বাজারে নেতিবাচক ধারা থেকে বের হতে পারছে না তৈরি পোশাক খাত। ২০২২-২৩ অর্থবছর শেষে এই বাজারে পোশাক রপ্তানি কমেছিল 5.5%। সদ্য বিদায়ী অর্থবছরের ১১ মাসে রপ্তানি কমেছে 3.43%। 6টা মাস যাবৎ এনার্জি ক্রাইসিস, মাঝখানে একটু কিছুটা ভালো হওয়ার সত্ত্বেও আবার তারা
ওই র্যামেলা দুর্নীতির কারণে একটি শিপ নষ্ট হয়ে গেছে, সেই গল্প শুনতে আসি 1 মাস যাবৎ সেই শিপ এখনও ঠিক হয়নি। সে কবে ঠিক হবে কেউ জানে না। ফ্যাক্টরিতে দিনে 11 বার বিদ্যুৎ যায়, 15 বার যায়। তো এতবার আপ ডাউন করলে আমাদের মেশিনারিগুলি ফ্রিকোয়েন্সি লেভেলের যে ভোল্টেজ ইলেকট্রনিক ডিভাইসগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। গত মাসে আমি 33 লক্ষ টাকা ইলেকট্রিসিটি বিল বেশি দিছি। আমি আগে 8 টাকা দিতাম, এখন 11 টাকা বিল করছে। 84% ইনকাম এই ট্রেড থেকে হয়। এই ট্রেডদের যদি টিকায় রাখতে হয়, এনবিআরকে ঠিক করেন। এনবিআর ওজন নিয়ে সকাল বিকাল আমাদের যে পানিশমেন্টের মধ্যে রাখে। সেকেন্ড থিং হলো যে তারা একটা মাল ছাড়াইতে যে সময়টা আমাদের নষ্ট করে, আলটিমেট কাস্টমাররা আমাদের প্রতি হ্যাপি হইতে পারে না। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারের তুলনায় নতুন বাজারের আকার ছোট, তাই পোশাকের নতুন গন্তব্য বৃদ্ধির পাশাপাশি রপ্তানি ধরে রাখতে নতুন বাজারের উপর নির্ভরশীলতা কমানোর কথা বলছেন বিশেষজ্ঞরা। এছাড়া রপ্তানির ধারা বজায় রাখতে 2026 সালের পর মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে শুল্কমুক্ত সুবিধা বজায় রাখার প্রতি গুরুত্ব দেন তারা। ইউরোপ বা মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারের তুলনায় নতুন বাজারের আকার অত্যন্ত ছোট, এবং এই ছোট মার্কেটগুলোতে যদি আপনি প্রবৃদ্ধির উপরে আমরা যদি বেশি গুরুত্ব আরোপ করি বা সেটার উপর যদি বেশি নির্ভর করি, তাহলে কিন্তু মিডিয়াম টু লং টার্মে আপনার কিন্তু গ্রোথ আমরা ধরে রাখতে পারবো না। গতবার যেহেতু ইন্ডিয়ান বাজারে আমাদের ভালো প্রবৃদ্ধি ছিল, এবং আমরা জানতাম যে ওই একই আকারের প্রবৃদ্ধি এই বছরে কিন্তু রাখা যাবে না, এবং সেটাই হয়েছে। গ্যাস বা অন্যান্য সুযোগ সুবিধায় যদি অসুবিধা হয়, সেটা যেমন একটি কারণ। বৈশ্বিক বাজার তো আর আমাদের নিয়ন্ত্রণের বাইরে, সেখানেও যদি ডিম্যান্ডে যদি একটা শ্লথগতি থাকে আর আমাদের ইন্টারনাল চ্যালেঞ্জেস, দুটো মিলেই কিন্তু আমাদের রপ্তানিকে কিন্তু ভালো মতো ব্যাহত করছে। তবে দেশের শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাকের হালনাগাদ তথ্য সম্পর্কে অনেকটাই বেখবর বাণিজ্য মন্ত্রণালয়। সদ্য বিদায়ী অর্থবছরের 11 মাসে পোশাক রপ্তানি কমে যাওয়ার কারণ জানা নেই বাণিজ্য প্রতিমন্ত্রীর। আমার কাছে তো ইনফরমেশন না থাকলে প্রস্তুতি আরেক সময় একটু বলেন যে আর আন্দাজে কি বলবো। আমার কাছে 1 বিলিয়ন হয়েছিল গত বছর। এ অবস্থায় শুধু অপ্রচলিত বাজার নয়, প্রচলিত বাজারেও আগের মতো প্রতিযোগিতা করতে পারছে না দেশের তৈরি পোশাক। ফলে ইউরোপেও রপ্তানি কমেছে। সমস্যা সমাধানে সরকারের গ্যাস, বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহের পাশাপাশি নীতিগত সহায়তা না কমিয়ে বরং বাড়ানোর দাবি খাত সংশ্লিষ্টদের। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। গায়গতরে খেটে যা রোজগার, তার বেশিরভাগই ধুয়ে মুছে নিয়ে যায় বানের জল। প্রতিবছর উজানের ঢলে তছনছ ভাটির জনপদ। বর্ষায় চর বা দ্বীপ চরবাসীর কাছে এ যেন হয়ে গেছে এক নিয়তির নাম। বালুচরে হাড় ভাঙা শ্রমে ঘামে যারা ফসল ফলান, তাদের যেন দেখার কেউ নেই। আর গবেষকরা মনে করছেন, সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে চরগুলো হতে পারে অমূল্য সম্পদের উৎস। সাইফুল সাগরের ক্যামেরায় হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। বানের পানির তোড়ে বিছানা আসবাব ভেসে যাওয়ার পর যা আছে সেটুকু রক্ষার আপ্রাণ চেষ্টা মৌসুমি মারুফাদের। ফুলছড়ির গাবগাছি চরের মতো এমন দৃশ্য নতুন নয় গাইবান্ধার চর দ্বীপচরবাসীর কাছে। নদ নদীর পানি বিপদসীমায় উঠলেই প্রতি বর্ষায় উজানের ঢল ধুয়ে মুছে নিয়ে যায় ভাটির এ জনপদের মানুষের সারা বছরের আয় রোজগার। লাভ ক্ষতির অঙ্কে ফলাফল শূন্য হলেও দুঃখ দুর্দশাকে নিয়তি মনে করেই জীবন চলে এখানে। সব বানায় ধুয়ে নিয়ে যায়, গরু বাছুর কোন ভিটে নিয়ে যায়, মাঝে ব্যবসা থাকি। আমরা আবার সুবাদ করছি, রাখতে পারি নাই, বন্যা এসে সব ধুয়ে মুছে গেছে। আমরা খুব কষ্টের পর আছি। খাওয়া দাওয়া শোক পাখি অসুবিধা, যা রোজগার করে সব এই বন্যা আলি, সব ক্ষয়ক্ষতি হয়, সবই শেষ। উপরে থেকে বৃষ্টি, এদিকে নিচে থেকে পানি, বাড়িঘর ভাঙলে তো খড়িকাট কইতে হয়, সব ভিজা, খাওয়ার কোনো ব্যবস্থা নেই। স্থায়ী বাঁধ এখনো নির্মিত হয়নি, যার জন্য এই চরাঞ্চলের মানুষের বন্যার সময় প্রতি বছর এই দুর্ভোগটা পোহাতে হয়। উত্তরের জেলা গাইবান্ধা সহ দেশের প্রায় 10% চরভূমিতে আবাদ হয় 9,11,000 একর জমিতে, যেখানে ফসলের আবাদ আর গবাদি পশু লালন পালন করে জীবিকা নির্বাহ করেন চরাঞ্চলের প্রায় 70 লাখ মানুষ। প্রায় 36 লাখ একর বালুচরের পুরোটাই আবাদযোগ্য করা হলে প্রাণিসম্পদ বাদে শুধু এসব জমি থেকে দেশের অর্থনীতিতে যোগ হতে পারে প্রায় 5 লাখ কোটি টাকা। কিন্তু এসব চরাঞ্চল নিয়ে তেমন কোনো ভাবনা নেই। গবেষকরা বলছেন, হাওর বা পার্বত্য অঞ্চলের মতো চরের জন্য আলাদা পরিকল্পনা দরকার এখন।
চর ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার একটি প্রতিষ্ঠান রয়েছে, যেটা বাংলাদেশের চরের জন্য একমাত্র সরকারি প্রতিষ্ঠান। পল্লী উন্নয়ন সমবায় বিভাগ চেষ্টা করছে এই সেন্টারকে কিভাবে ইনস্টিটিউটে পরিণত করা যায়, অথবা এই সেন্টারকে আরেকটু প্রাতিষ্ঠানিকীকরণ করা যায়। বিকল্প ব্যবস্থা নিশ্চয়ই ভাবা দরকার, চিন্তা করা দরকার তাদের জন্য আলাদা করে। অর্থনীতি অবস্থাটাও তাই। বন্যার জন্য যেহেতু আমরা জানি যে বন্যা আসবে, যদিও সরকার সার্বিকভাবেই ব্যবস্থা গ্রহণ করছে, আমরা বেসরকারি সংস্থাগুলো করছি, কিন্তু যদি কর্তৃপক্ষ থাকে তখন কিন্তু নিশ্চয়ই একটা আলাদা দৃষ্টিভঙ্গি নিয়ে তারা এই মানুষগুলোর জন্য কাজ করবে। বন্যা ভাঙ্গনের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে চরবাসীদের রক্ষা ও চরাঞ্চলকে মূল্যবান সম্পদে রূপান্তরে সরকারের কোনো পরিকল্পনা আছে কি? চরাঞ্চলের মানুষের টেকসই উন্নয়নের জন্য, তাদের জীবনযাত্রার মানুষের তাদের কৃষি, স্বাস্থ্য, শিক্ষা সহ সকল খাতের উন্নয়নের জন্য আমি মনে করি আমরা আরও কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারি। 1200 কোটি টাকার একটা ডিপিপি প্রণয়ন করা হয়েছে। আমি বিশ্বাস করি অতি দ্রুত এটি পাস হবে। আমার উড়িয়া ইউনিয়নে ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী 246 কোটি টাকার একটা নদী রক্ষা বাঁধ অনুমোদন দিয়েছেন, পাস হয়েছে। অতি দ্রুত টেন্ডার হবে এবং এই টেন্ডার কাজ সমাপ্ত হলে এই ইউনিয়নটি রক্ষা পাবে। এভাবে বাকি যে অঞ্চলগুলো রয়েছে সেগুলোকে আমরা চেষ্টা করছি স্থায়ী বাঁধ দিয়ে আমরা রক্ষার জন্য। বিভিন্ন গবেষণা প্রতিবেদন বলছে এসব চর দ্বীপচর সহ প্রতি বছর বন্যায় দেশে 11,000 কোটি টাকা মূল্যের সম্পদের ক্ষতি হয়। নির্দিষ্ট কোনো কর্তৃপক্ষ গঠন করার মধ্য দিয়ে সারা দেশের চর দ্বীপচরগুলোকে উন্নয়ন পরিকল্পনার আওতায় নিয়ে আসতে পারলে বন্যা ভাঙ্গনের মতো প্রাকৃতিক দুর্যোগ দুর্বিপাকের ক্ষয়ক্ষতি যেমন কমিয়ে আনা সম্ভব, একই সাথে প্রাণী সম্পদ আর ফুল ফল ফসল ফলিয়ে এই চর থেকেই দেশের অর্থনীতিকে আরও বেশি মজবুত করা সম্ভব মনে করেন চর বিশেষজ্ঞরা। ফুলছড়ির চরাঞ্চল থেকে হেদায়েতুল ইসলাম বাবু, এখন গাইবান্ধা। এখন সকালে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আবারও। আপনারা দেখছেন এখন সকাল। ময়মনসিংহের বাজারে কমেছে সবজির সরবরাহ, এতে বেড়েছে সব ধরনের সবজির দাম। তবে সব থেকে বেশি দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ, আর পাইকারিতে দাম ছুঁয়েছে 220 টাকা। এদিকে সমুদ্রে 65 দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা থাকায় কক্সবাজারের বাজারে কমেছে সামুদ্রিক মাছের সরবরাহ। চাষের মাছের সরবরাহ থাকলেও বেড়েছে দাম। 100 থেকে 150 টাকা বেড়ে বিক্রি হচ্ছে মাছ। বাজার পরিস্থিতি জানাতে ময়মনসিংহের মেচুয়া বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ ও কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদক। তবে শুরুতে চলে যাব ইমতিয়াজ, আপনার কাছে। ইমতিয়াজ, জানছিলাম যে কাঁচামরিচের দাম কিছুটা বেশি, তো কত টাকা বেড়েছে কাঁচামরিচের দাম এবং অন্যান্য সবজির দরদামি বা কেমন দেখছেন সেখানে? অনেক মূলত রিমেলের পর থেকে বিভিন্ন সময়ে যে বাংলাদেশের উপর প্রাকৃতিক দুর্যোগগুলো আমরা দেখতে পেরেছি, বিভিন্ন সময় যে অতিবৃষ্টি দেখতে পেরেছি এবং সারা দেশে কিন্তু বৃষ্টির কিন্তু প্রভাব দেখতে পেরেছি, যার কারণে বিভিন্ন বিভাগীয় শহরে কিন্তু পানি হয়েছে এবং বিভিন্ন গ্রাম পর্যায়ে পানি হয়েছে এবং ময়মনসিংহের বিভিন্ন যে চরাঞ্চলগুলো রয়েছে, বিভিন্ন উপজেলাগুলো রয়েছে, সেখানে কিন্তু পানি ঢুকে কিন্তু অনেক কৃষকের বীজতলা এবং বিশেষ করে সবজির যে ক্ষেতগুলো রয়েছে সেগুলো কিন্তু তলিয়েছে এবং যার কারণে প্রচুর সবজির কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে ময়মনসিংহে। যার কারণে প্রতিদিন যে চিরচেনা রূপটি আমরা ময়মনসিংহ মেচুয়া বাজার সরকারের পাইকারি এই বাজারটিতে দেখি, সেই অনেকটাই কিন্তু সেই চিরচেনা রূপটি কিন্তু নেই। আজকে সব ধরনের সবজি কিন্তু দাম বেড়েছে। আমরা যদি বেশ কিছু সবজির দাম যদি জানা দিতে চেষ্টা করি, আজকে কিন্তু বেগুন বিক্রি হচ্ছে পাইকারি দরে 80 টাকা কেজি বেগুন বিক্রি হচ্ছে, যেটা 3-4 দিন আগেও কিন্তু 55 থেকে 60 টাকার মধ্যে ছিল। এবং সেই সাথে কিন্তু শাকের কিন্তু প্রচুর দাম বেড়েছে। বিশেষ করে আজকে পুঁই শাক বিক্রি হচ্ছে 50 টাকা কেজি এবং আমরা দেখতে পাচ্ছি পালং শাক বিক্রি হচ্ছে 40 টাকা কেজি। এবং অন্যান্য যে সবজিগুলো বিশেষ করে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে আপনার ঢেঁড়স দেখতে পাচ্ছি, ঢেঁড়স কিন্তু আজকে বিক্রি হচ্ছে আপনার 40 থেকে 45 টাকা কেজি ঢেঁড়স বিক্রি হচ্ছে, যে ঢেঁড়সটা গত 2 থেকে 3 দিন আগেও কিন্তু 35 থেকে 36 টাকা কেজি ছিল। কেজিতে কিন্তু 7 থেকে 8 টাকা পর্যন্ত বেড়েছে। আমরা কাঁঠালের বিচি দেখতে পাচ্ছি, এই কাঁঠালের বিচিটাও 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং আমরা মূলত খুব বেশি সবজি কিন্তু এই মেচুয়া বাজার দেখতে পাচ্ছি না, ঢেঁড়স, বিভিন্ন ধরনের বেগুন এবং আমরা চাল কুমড়া দেখতে পাচ্ছি। মূলত চাল কুমড়া বিক্রি হচ্ছে আপনার 40 থেকে 45 টাকা করে, যে চাল কুমড়াগুলো আসলে 25-30 টাকার উপরে ছিল না গত 1-1.5 সপ্তাহের মধ্যে আগেও। এবং
আমরা এছাড়া দেখতে পাচ্ছি যে চিচিঙ্গা দেখতে পাচ্ছি আমরা, চিচিঙ্গা বিক্রি হচ্ছে 50 টাকা কেজি। মূলত যদি বলি যে এই 50 টাকা কেজি চিচিঙ্গা কিন্তু বেশ দাম, দেড় সপ্তাহের মধ্যে কিন্তু 50 টাকা কেজি বিক্রি হয়নি। এবং কাঁকরোলের দামও কিন্তু 55 থেকে 60 টাকার মধ্যে কাঁকরোল বিক্রি হচ্ছে মূলত। যে এছাড়া আমরা ঝিঙে দেখতে পাচ্ছি, এই সবজিটি ঝিঙেও কিন্তু বিক্রি হচ্ছে প্রায় 60 থেকে 65 টাকা কেজি। যে সবজিগুলো মূলত এই বৃষ্টির আগে, বিশেষ করে 1-1.5 সপ্তাহ আগে কিন্তু এই সবজিগুলো কিন্তু আপনার 30, 35 বা 40 টাকার মধ্যে ছিল, সেগুলো এক লাফেই কিন্তু আসলে 20 থেকে 25 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আমরা আরও আসলে চিচিঙ্গার সরবরাহ দেখছি বিভিন্ন, মূলত চিচিঙ্গার সরবরাহটাই আজকে মেছুয়া বাজারে, পাইকারি মেছুয়া বাজারে কিন্তু সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি। তারপরেও কিন্তু 50 টাকা কেজি বিক্রি হচ্ছে। এবং অন্যান্য যে বিশেষ করে কাঁচামরিচের দাম, কাঁচামরিচ কিন্তু প্রায় 2 থেকে 3 দিনের ব্যবধানে কিন্তু কাঁচামরিচের দাম বেড়ে কিন্তু 220 টাকা পাইকারি কেজি বিক্রি হচ্ছে, যেটা খুচরা বাজারে কিন্তু আরও বেশি দিয়ে কিন্তু আসলে ভোক্তাকে কিনতে হবে। সব মিলিয়ে যেটা পাইকার, ফড়িয়া এবং যারা স্থানীয় কৃষক রয়েছে চরাঞ্চল থেকে যারা সবজি এনেছে, তারা যেটা বলছেন অতি বৃষ্টির কারণে আসলে পানি জমে যাওয়ার কারণে অনেক সবজি কিন্তু আসলে কৃষকের নষ্ট হয়েছে, যার কারণে বেশি দামে কিনতে হচ্ছে এবং বাজারটাও বেশি যাচ্ছে। যে পরিমাণ চাহিদা দরকার তার তুলনায় সরবরাহ কম। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে সবজির দরদামের, পাইকারি সবজি দরদামের সর্বশেষ খবর আমার কাছে। অনেক ধন্যবাদ ইমতিয়াজ। এবার আমরা চলে যাব কক্সবাজারে, সেখানে আছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, কক্সবাজারের মাছের সরবরাহের ব্যাপারে জানাবেন। 65 দিনের নিষেধাজ্ঞা চলছে মাছ ধরার উপরে, সেই পরিস্থিতিতে দরদামেরই বা সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? অনেক সাগরে মাছ ধরার উপর যে 65 দিনের নিষেধাজ্ঞা চলছে, এই নিষেধাজ্ঞার বেশ প্রভাব পড়েছে স্থানীয় বাজারে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সামুদ্রিক মাছ সহ সামুদ্রিক মাছের যে সরবরাহ সেটি কিন্তু খুবই কমেছে। এবং চাষের মাছের যে সরবরাহ সেটি স্বাভাবিক থাকলেও কিন্তু অধিকাংশ মাছ বাড়তি দামে বিক্রি হচ্ছে। প্রতিটা মাছের দামই কিন্তু 100 থেকে 150 টাকা পর্যন্ত বেড়েছে। আমরা এখানে স্থানীয় বাজার ঘুরে যে চিত্রটি আসলে দেখতে পেয়েছি, এর মধ্যে রুই মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা প্রতি কেজি। এছাড়া কাতলা মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকা প্রতি কেজি। পাবদা বিক্রি হচ্ছে 400 টাকা প্রতি কেজি। এছাড়া পাঙ্গাস বিক্রি হচ্ছে 200 থেকে 230 টাকা প্রতি কেজি। এবং তেলাপিয়া বিক্রি হচ্ছে 250 থেকে 280 টাকা পর্যন্ত। এবং সামুদ্রিক মাছও আসলে কিছু মিলছে, যদিও সাগরে নিষেধাজ্ঞা রয়েছে, এরপরও কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন পথ দিয়ে বিভিন্ন বাজারে কিন্তু সামুদ্রিক কিছু মাছেরও দেখা মিলছে। এর মধ্যে বিশেষত রুই, বিশেষত কোরাল বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকা প্রতি কেজি। এবং সামুদ্রিক অন্যান্য যে মাছ রয়েছে এর মধ্যে লোট্টা বিক্রি হচ্ছে 300 টাকা প্রতি কেজি। এবং যে পোয়া মাছ রয়েছে সেটি বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা প্রতি কেজি, ছোট আকারের পোয়া। সব মিলিয়ে কিন্তু 250 থেকে 100 থেকে 150 টাকা কিন্তু প্রতি কেজিতে দাম বেড়েছে। এবং আমরা এখানকার যে মাছ ব্যবসায়ীরা রয়েছেন তারা যেটি বলছেন যে মাছের সরবরাহ যেহেতু, সামুদ্রিক মাছের সরবরাহ যেহেতু একেবারেই কম রয়েছে, সে কারণে আসলে সব ধরনের মাছ বাড়তি রয়েছে। যারা সমুদ্রে চুরি করে সমুদ্রে যাচ্ছেন তারা কিছু মাছ নিয়ে আসছেন, এবং এই কারণে কিন্তু তারা যে ঝুঁকি নিয়ে মাছ নিয়ে আসছেন, অবৈধভাবে বিভিন্ন বাজারে নিয়ে যাচ্ছেন, সে কারণে কিন্তু তাদের একটা বাড়তি খরচ কিন্তু বহন করতে হচ্ছে। একইভাবে এখানে যে চাষের মাছ সেটি কিন্তু এখানকার মূল, কক্সবাজারের জনগণের কিন্তু মূল চাহিদা পূরণ করে সামুদ্রিক মাছ। এবং এই যে চাষের মাছের সরবরাহ সেটি কম থাকার কারণে কিন্তু সামুদ্রিক মাছের যে বাজার সেটি কিন্তু পূরণ করতে পারছে না। এই কারণে সব ধরনের মাছ বাড়তি দামে বিক্রি হচ্ছে বলে ব্যবসায়ীরা এখানে আমাদেরকে জানিয়েছেন। এই কারণে কিন্তু ক্রেতাদের মাঝেও কিন্তু নাবিশ্বাস রয়েছে। অনেক এই ছিল আমার কাছে সবশেষ। ময়মনসিংহ ও কক্সবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, এবং সেখান থেকে জানাচ্ছিলেন শাকসবজি এবং মাছের সর্বশেষ দাম। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon। এবং এখন টেলিভিশন ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।